আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কথা বলবো আইসিটি দ্বিতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই সম্পর্কে। অনেক শিক্ষার্থী মনে করে এই অধ্যায় আসলে অনেক কঠিন অধ্যায়, এই অধ্যায় থেকে আসলে ভালো মার্ক তোলা সম্ভব নয়। এই কারণে এইখানে যেহেতু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে, আমাদের লজিক সার্কিট আছে, এটার কারণে অনেকেই এই অধ্যায়টাকে স্কিপ করতে চায়। অনেকেই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, আমাদের ইউটিউবে আমাদের যে ভিডিওগুলো ছাড়া হয় সেখানে আমাদেরকে অনেকেই কমেন্ট করে, স্যার আমরা কি এই তৃতীয় অধ্যায়টাকে কোনোভাবে বাদ দেওয়া যায় না? এই তৃতীয় অধ্যায়টাকে কি বাদ দিয়ে আমি ভালো রেজাল্ট করতে পারবো না? মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আসলে দেখো, তৃতীয় অধ্যায় থেকে বাদ দিলে হয়তো তুমি এ প্লাস পাবে না, হয়তো বা তুমি পাস মার্ক তুলতে পারবে, কিন্তু তোমার যে আসলে যে কাঙ্ক্ষিত রেজাল্ট, মানে আমাদের স্টুডেন্টদের কিন্তু সবারই একটা কাঙ্ক্ষিত রেজাল্ট থাকে, সেটি হচ্ছে এ প্লাস বয়ে আনা। এবং আইসিটি যেহেতু আমাদের একটি অনেক ইজিও বলা যায় না, আবার অনেক কঠিন তাও না, আইসিটিটা আমাদের আসলে বোঝার একটি সাবজেক্ট। তো আমি যদি এটা আসলে বুঝে করতে পারি, তাহলে আইসিটিতে কিন্তু আমাদের অনেক কম সময়ে কিন্তু আমরা আইসিটিতে ভালো রেজাল্ট করতে পারবো। তো দেখো, আমাদের অনেক শিক্ষার্থীর এই সাবজেক্টের উপর ভয় এই কারণে থাকে, কারণ তারা বলে স্যার এইখানে আমাদের যে নাম্বার ডেসিমেল থেকে বাইনারি যে কনভার্সন আছে, আমাদের বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আছে, এখানে আমাদের লজিক গেট আছে, বুলিয়ান অ্যালজেব্রা আছে, এইগুলোতে কি হয়, এইগুলো দেখে তারা ভয় পেয়ে যায়, স্যার এগুলো তো আমি ভালোভাবে আয়ত্তে আনতে পারিনি, বা আয়ত্তে আনার যে আসলে সঠিক প্রপার ওয়ে সেটাও সে জানে না, এজন্য তার কাছে এটা কঠিন লাগে। আজকে আমরা এই ভিডিওতে তৃতীয় অধ্যায়টাকে কিভাবে সহজ করে পড়লে সহজভাবে আমরা বুঝতে পারবো, বা তৃতীয় অধ্যায়টাকে আমরা কিভাবে নিজেদের আয়ত্তে আনবো, এটা আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখব। ঠিক আছে? তুমি যত ভালো বুঝবে এই অধ্যায় থেকে, তত ভালো তুমি এই অধ্যায়ের প্রশ্ন থেকে তুমি উত্তর দিতে পারবে। এই অধ্যায়ের আসলে মেইন সমস্যাটা হয় কোথায়? আমাদের অনেক স্টুডেন্ট আছে, তারা কি করে, সৃজনশীলগুলো করে যায়। এই অধ্যায়ে সৃজনশীলগুলো শুধু পড়ে, সিকিউগুলো পড়ে, এমসিকিউ পড়ে না। আসলে এই অধ্যায় থেকে যেমন সিকিউ আসবে, বেশি সিকিউ কিন্তু এই অধ্যায় থেকে আসে, কমপক্ষে 2 সেট আসে। মানে যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু 2 সেট এখান থেকে আসবে। এমসিকিউ কিন্তু অবশ্যই আসবে। তার মানে দেখো, এই অধ্যায় থেকে যদি তোমার 2 সেট প্রশ্ন চলে আসে সিকিউ, তাহলে দেখো এখানে 20 মার্ক, এবং যদি তোমার ধরো 5টা যদি এমসিকিউ আসে, বা তাহলে কিন্তু তোমার 25 মার্ক কিন্তু এই অধ্যায় থেকেই হয়ে যাচ্ছে। আর যদি ধরো বাই চান্স 2টা সৃজনশীল আসলো না, একটি সৃজনশীল আসলো, তাহলে দেখো কি হচ্ছে, তোমার এখানে 10 মার্ক, এবং 5টি যদি নৈবিত্তিক আসে তাহলে দেখো তোমার 15 মার্ক কিন্তু এইখানে চলে আসছে। তার মানে দেখো তোমার 5 মার্কের জন্য আর লাগে কত বলো, যদি একটা স্টুডেন্ট শুধু পাস করতে চায়। আর আমি কিন্তু অনেক স্টুডেন্টকে দেখেছি, তারা শুধু প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পড়ে যায়, ঠুটুস্থ করে যায়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আসলে তারা প্রশ্ন বুঝতে না পারার কারণে তারা কিন্তু ফেল করে। তো দেখো, আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এটা তো থিওরিটিক্যাল অধ্যায়, তাই না? এখানে শুধু থিওরি পড়া, শুধু তত্ত্বীয় বিষয় আমাদের পড়া। কিন্তু দেখো, আমরা যদি তৃতীয় অধ্যায়টা একটু পড়ে যাই, তাহলে দেখো এখান থেকে কিন্তু এক সেট প্রশ্ন একদম কমন আসবে, এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল। এখানে কিন্তু তুমি নিজের মতো বানিয়ে লিখতে পারবে না, কিন্তু যদি তুমি তোমার ইকুয়েশনটা, তোমার যদি নাম্বার কনভার্সন যেটা, সেটা যদি তোমার স্টেপগুলো ঠিক থাকে, তাহলে কিন্তু এখান থেকে ফুল মার্কই পাবে। আর কিন্তু তুমি যখন তত্ত্বীয় কোনো একটা বিষয় লিখবা, সেখানে কিন্তু যে স্যারটা তোমার খাতাটা দেখবে, সেই স্যারের যদি মনোপুত না হয়, তাহলে কিন্তু সে কিন্তু তোমাকে ফুল মার্কস দিবে না। তো দেখো, ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু খুব ইজি থাকে নাম্বারটা তোলার, যদি তোমার স্টেপগুলো ঠিক থাকে। আর তত্ত্বীয়তে কিন্তু তোমার নাম্বার তোলা কিন্তু অনেকটা স্যারের মুডের উপর ডিপেন্ড করে। দেখো, তোমরা যারা প্রোগ্রামিং, সিএসসি বা নেটওয়ার্কিং নিয়ে যারা পড়ালেখা করতে চাও ভবিষ্যতে, তাদের জন্য কিন্তু এই তৃতীয় অধ্যায়টা কিন্তু একদম ফাউন্ডেশন একটা অধ্যায়। বুঝতে পারছো কেন? কারণ এইখানে দেখো তোমাদের লজিক গেট আছে, এখানে তোমাদের সার্কিটের কাজ আছে, এখানে তোমাদের নাম্বার যে কনভার্সন সেটা আছে। দেখো, আমরা কিন্তু ডেসিমেলের সংখ্যায় কিন্তু আমরা গণনা করি, কিন্তু কম্পিউটার কিন্তু তোমার ডেসিমেল বোঝে না, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না, সে শুধু বোঝে কি 0 এবং 1, যা একটি বাইনারি সংখ্যা। তো দেখো, আমাদের কম্পিউটার কিন্তু শুধু বাইনারি সংখ্যাটা বোঝে। তাহলে দেখো, এই অধ্যায়ে কিন্তু তুমি বাইনারি থেকে সকল তুমি নাম্বারে কিন্তু তুমি কনভার্সনটা বুঝতে পারবে, এবং লজিক গেটগুলো তুমি
তুমি বুঝতে পারবে, তোমার ফাংশনগুলো কিভাবে কাজ করে সেগুলো কিন্তু তুমি খুবই ভালোভাবে বুঝতে পারবে এই অধ্যায়টা কমপ্লিট করলে। তাহলে দেখো তোমার যে ফিউচার কেরিয়ার আছে সেটার পেছনে আমাদের এই তৃতীয় অধ্যায়ের কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করবে। তো তার মানে তৃতীয় অধ্যায়টাকে কিন্তু স্কিপ করা কোনোভাবেই যাবে না। এই তৃতীয় অধ্যায়ে সব থেকে ভালো নাম্বার তোলার কিছু স্টেপ আমি তোমাদেরকে বলবো। প্রথম নাম্বার স্টেপ হচ্ছে নাম্বার কনভার্সন। দেখো তুমি যদি বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে যদি হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে যদি বাইনারি, এই কনভার্সনগুলো তুমি যদি জেনে থাকো তাহলে দেখবে এই অধ্যায়ের তোমার প্রায় 40% কমপ্লিট হয়ে গিয়েছে। আর 40% যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু একটা অধ্যায়ের বলা চলে প্রায় অর্ধেক তোমার আয়ত্তে চলে আসছে। এবং এই অধ্যায়ের যদি তোমার নাম্বার কনভার্সন কমপ্লিট হয়ে যায়, তারপরে তুমি ধরবা সত্যক সারণী, সত্যক সারণী যদি তোমার ঠিক হয়ে যায় তাহলে তুমি আসবা লজিক গেটে। লজিক গেটের কিন্তু কনসেপ্টটা তোমাকে সুন্দরভাবে ক্লিয়ার রাখতে হবে। অনেক স্টুডেন্ট কি করে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট এগুলো ঠুটুস্থ করে, একদম কোনো কিছু না বাদ বিচার না করে চোখ বন্ধ করে মুখস্থ করে। আসলে দেখো মুখস্থ বিদ্যা সবসময় কিন্তু কাজে আসে না। এবং আমি তোমাকে বলেছি আইসিটি কিন্তু মুখস্থের সাবজেক্ট না, এটা বোঝার সাবজেক্ট, এটা বুঝতে হবে, বুঝে পড়তে হবে। তো তুমি যদি মুখস্থ করে যাও পরীক্ষার হলে গিয়ে তোমার তখন কিন্তু মুখস্থ বিদ্যা যদি তুমি একবার ভুলে যাও তাহলে কিন্তু তুমি কিন্তু আর এটার সমাধান করতে পারবে না, পরীক্ষার উত্তর দিতে পারবে না। এই কারণে তোমাকে কি করতে হবে, এই মুখস্থ বিদ্যাটা অ্যাভয়েড করতে হবে, তোমাকে বুঝে বুঝে লজিক সার্কিটগুলো আঁকাইতে হবে। এবং আমি বারবার বলছি কিন্তু যে তোমরা শুধু পড়লেই কিন্তু হবে না, রেজাল্ট ভালো করার পেছনে শুধু পড়লেই কিন্তু হয় না, তোমাকে সেটা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তারপরের স্টেপটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। দেখো আমাদের কিন্তু যে ফাংশনগুলো দেয়া থাকবে সেই এক্সপ্রেশনগুলোকে আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, ইউনিভার্সাল গেট, আমাদের যে স্পেশাল দুইটি গেট আছে এক্স অর এক্স নট, এগুলোতে কিন্তু আমাদের কনভার্সন করা লাগতে পারে। তো দেখো আমরা কিন্তু এই যে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা আছে, এই বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা শুধু দুইটি জিনিস মাথায় রাখবো। সেটা হচ্ছে কি, আমাদের যোগ করলে আমাদের ভ্যালু কি আসছে এবং আমাদের গুণ করলে ভ্যালু কি আসে। দেখো আমরা জিরোর সঙ্গে যা গুণ করব তাই কিন্তু আমাদের ভ্যালু জিরোই চলে আসবে, এটা মাথায় রাখতে হবে। জিরোর সঙ্গে যা গুণ করব ভ্যালু কিন্তু জিরো আসবে, এবং আমরা ওয়ানের সঙ্গে যা যোগ করব আমাদের ভ্যালু কিন্তু ওয়ান চলে আসবে, তাই না? তো এইটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়, যে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা আছে, বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের যোগের ক্ষেত্রে কি কি যোগ করলে আমাদের ভ্যালু, আমাদের আউটপুট কি আসবে, এবং গুণের ক্ষেত্রে আমাদের কি কি গুণ করলে আমাদের ভ্যালুটা কি কি আসবে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জিরোর সঙ্গে যা গুণ করব, মানে অ্যান্ড গেটের একটা যেটা শর্টকাট কথা সেটা হচ্ছে আমাদের যদি দুইটি ইনপুটই যদি সত্য হয় তাহলেই আমাদের আউটপুট সত্য, আদারওয়াইজ আউটপুট মিথ্যা। এবং আমাদের অর গেটের ক্ষেত্রে আমাদের যদি একটি মাত্র ইনপুট যদি আমাদের সত্য হয়ে যায় তাহলে আমরা আর কোথাও তাকাবো না, আমাদের আউটপুট হয়ে যাবে সত্য, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্ড এবং অরের কথা। এখন আমরা নটের কথা বলি। নটের কথা কি, নটটা একদম ইজি। নটে কি আসবে, যেটা ইনপুট আসবে তার উল্টাটা আউটপুট আসবে। আমাদের যদি সত্য হয় ইনপুট, আউটপুট হবে মিথ্যা। আমাদের ইনপুট যদি হয় মিথ্যা, আউটপুট হবে সত্য। এই তো ইজি। তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রেখে এবং বুঝে বুঝে কাজ করতে হবে, ঠিক আছে। দেখো পরীক্ষার হলে গিয়ে তোমরা কি করবে সে বিষয়ে আমরা এখন একটু কথা বলি। পরীক্ষার হলে গিয়ে এই অধ্যায়ের যখন তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে যাবে তখন তোমার সর্বপ্রথম তুমি কাজ করবে, দেখবে নাম্বার কনভার্সন আছে কিনা প্রশ্নে। যদি নাম্বার কনভার্সন থাকে তাহলে তুমি ঠান্ডা মাথায় আগে নাম্বার কনভার্সনটা তুমি আগে করে নিবা, কারণ এই নাম্বার কনভার্সনে মার্কস তোলাটা খুবই ইজি এবং এটা দ্রুত করে ফেলা যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি স্টেপ বাই স্টেপ তুমি ফলো করে তুমি অঙ্কগুলো করবা, এবং কোনো একটা স্টেপ তুমি মিস্টেক করো না, স্কিপ করো না, স্টেপগুলো সবগুলো লিখবা। দেখো যদি তোমাদের ফাইনাল অ্যান্সার যদি তোমাদের উত্তরটা সঠিক হয়ে যায় কিন্তু তোমার মাঝে স্টেপে যদি ভুল থাকে তাহলে কিন্তু তুমি পুরো নাম্বার পাবে না, তোমার নাম্বার কিন্তু কাটা যাবে। তার মানে কি হচ্ছে, আমাদের কিন্তু আলটিমেট গোল অ্যান্সার মেলানো না, আমাদের আলটিমেট গোল থাকবে অ্যান্সার তো মেলাবোই, সাথে আমাদের স্টেপগুলো মিল রেখে কিন্তু আমরা অ্যান্সারটা মিলাবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে আমাদের কিন্তু যদি একটি রোয়ের ভ্যালু যদি তুমি নিতে ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার ট্রুথ টেবিলের আউটপুট ভুল চলে আসবে, এবং ট্রুথ টেবিলের আউটপুট ভুল আসলে কিন্তু তুমি নাম্বার কিন্তু তোমার এখান থেকে কাটা যাবে। তো আমরা এইগুলো অবশ্যই খুবই সিনসিয়ারলিভাবে আমরা এই ট্রুথ টেবিলটা আঁকাবো। ট্রুথ টেবিলে যখন আমরা ইনপুট নিব, আমরা জানি কি যদি আমাদের ইনপুট থাকে দুইটি তাহলে ইনপুট প্রথমটা আমরা ইনপুট শুরু করবো কিন্তু ডান দিক থেকে, ডানে আমরা 0 1 0 1 0 1 আকারে বসাবো, তারপরে আসবো ডানের পরে বামে যেটা আসবে সেটাতে আসবো, সেখানে আমরা বসাবো 0 0
0011। যদি ইনপুট আমাদের 3টি থাকে তাহলে 0011 এর পরেরটাতে যখন আসবো তখন সেখানে আমরা বসাবো 4টা 0 4টা 1, এইভাবে। এইগুলো অবশ্যই মাথায় রেখে কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তারপরে আসি আমরা লজিক গেট। গেটের যে ডায়াগ্রামগুলো থাকবে সেই ডায়াগ্রামটা অনেক পরিষ্কারভাবে লিখবে এবং ডায়াগ্রামের যেখান থেকে তোমরা পয়েন্টারটা বের করবে সেখানে অবশ্যই বোল্ড করে দিবে বা গোল চিহ্ন দিয়ে দিবে, যাতে তোমার যে শিক্ষক তোমার খাতাটা দেখবে সে যেন বুঝতে পারে যে তুমি এই পয়েন্টারটা কোনটা থেকে নিয়েছো, এ ইনপুট থেকে নিয়েছো না বি ইনপুট থেকে নিয়েছো না সি থেকে নিয়েছো, এটা যেন সে খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারে। তো এই জন্যে আমরা যে লজিক গেটের যে আমাদের ডায়াগ্রামগুলো থাকবে ডায়াগ্রামগুলো খুব সুন্দর করে একটু বড় করে আঁকাবো, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, টিচার খুব ইজিলি বুঝতে পারবে যে তুমি কোথা থেকে পয়েন্টটা নিয়েছো এবং নিট অ্যান্ড ক্লিন থাকলে টিচার ওটা দেখে আসলে তোমার নাম্বারটা ভালো দিবে। তুমি যদি ডায়াগ্রামের মধ্যে যদি কাটাকাটি করো বা একটু ঘিজিবিজি করো, প্যাচ লাগাই ফেলো, তাহলে আসলে টিচারের যখন বুঝতে অসুবিধা হবে যে তুমি কোথা থেকে পয়েন্টারটা টেনেছো, তখন কিন্তু আসলে টিচারের যদি ধৈর্য থাকে তাহলে হয়তো সে একটু খুঁজে খুঁজে বের করে তোমার ডায়াগ্রামটা দেখবে। আর যদি তার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু তোমার আসলে নাম্বার কিন্তু তুমি সেখানে পাবে না, নাম্বার কিন্তু তোমাকে কম দিবে। তো এই জন্য এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো তৃতীয় অধ্যায়ে এই স্টেপগুলো যদি আমরা পরীক্ষার হলে ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে ভালো রেজাল্ট করা একদমই ইজি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আইসিটির তৃতীয় অধ্যায় সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছি তোমরা অবশ্যই সেগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং সেগুলো মেনে চলার চেষ্টা করবে। তো তোমাদের ভালো রেজাল্ট কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।